ব্লগে আমি আগের দিনের কন্টিনিউয়েশন পার্টটা শেয়ার করব। তবে আজকের ব্লগে যেগুলো শেয়ার করব তার মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যা 20 লক্ষ বছর আগে তৈরি হওয়া জিনিস। তাও সেটা কিন্তু ম্যানমেড নয়, তৈরি হয়েছে জলস্রোতের ধাক্কায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আমরা আগের ব্লগে প্যাভিলিয়ন গার্ডেন থেকে বেরিয়ে আস্তে আস্তে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি। মিনিট 15 মতো হেঁটে এগিয়ে এসেছি, আর যাওয়ার পথে এখানকার বাড়িগুলো শুধু দেখতে দেখতেই এসেছি। প্রত্যেকটা বাড়ি এত অপূর্ব সুন্দর যে ভাষা নেই বলার কিছু। আমরা যে জায়গাটায় এসেছি সেটা পিক ডিস্ট্রিক্টের একটা পার্ট, নামের মধ্যেই আছে, বুঝতেই পারছো হিলি এরিয়া এটা। আর সেখানেই দেখলাম এত সুন্দর সুন্দর বাড়ি বানিয়েছে মানুষজন। তবে এখানকার ম্যাক্সিমাম মানুষকে দেখলাম যে বয়স্ক। হেঁটে যাওয়ার সময় এই বাড়িটার সামনে দেখলাম গাছের মধ্যে একটা পেঁচা বসে রয়েছে। প্রথমে ভেবেছিলাম অরিজিনাল, তারপর কাছে গিয়ে বুঝলাম যে না, এটা এমনি একটা জাস্ট শোপিস টাইপের। তো যাই হোক, আমরা চলে এসেছি পুলস কাভার্নের জাস্ট গেটের সামনে। এই গুহার মধ্যে ঢুকতে গেলে উইথ গাইড অর উইদাউট গাইড টিকিট কিনতে পাওয়া যায়। 5 বছরের নিচে ফ্রি, 5 থেকে 16 হলে 10 পাউন্ড, আর 16-র উপরে গেলে 20 পাউন্ড। আর যদি উইদাউট গাইড হয় তাহলে সেক্ষেত্রে আরও অনেকটা কম। তবে উইথ গাইড এবং উইদাউট গাইড এই দুটো ভিজিটের আলাদা আলাদা টাইম শিডিউল রয়েছে। যখন তখন গেলেই কিন্তু ঢোকা যাবে না। টিকিট কাউন্টারের সামনে একটা ক্যাফে রয়েছে, আর তার সাথে রয়েছে একটা গিফট শপ, আর পাশে রয়েছে এরকম একটা এক্সিবিশন হল, যেখানে ওখান থেকে পাওয়া মানে গুহার মধ্যে থেকে পাওয়া পুরনো দিনের জীবাশ্ম বা পাথর সবকিছুই এখানে সুন্দর করে সাজানো রয়েছে। আর গিফট শপে রয়েছে বিভিন্ন ধরনের স্টোন, যেগুলো ওই গুহা থেকে পাওয়া গেছে। আমরা আমাদের ট্যুরটা উইথ গাইডই নিয়েছি, কারণ ভেতরের জিনিসপত্র জানতে গেলে এনাদের ইনফরমেশনটা আমাদের ভীষণ দরকার। ইনি হলেন আমাদের গাইড মিস্টার জ্যাক, আর উনি যে দেওয়ালটার সামনে দাঁড়িয়ে আমাদের ইনফরমেশন দিচ্ছিলেন, এই দেওয়ালটাও কিন্তু কোনোভাবেই মানুষের দ্বারা তৈরি নয়। প্রচণ্ড জলের স্রোতে পাথর ক্ষয়ে ক্ষয়ে এই দেওয়ালটা তৈরি হয়েছে। Now as we walk in, it is a little bit low, so you two gentlemen will have to duck down a little bit. Everyone else will be absolutely fine. Okay. And then later on there's one more low point, it's about 5'9". Again, you two will have to down, everyone else will be absolutely fine. Okay. Now the path is slippy, so just watch your feet as you're going in. রোমান ব্যক্তি পুলসের নামকরণে এই কেভের নাম হয়েছে পুলস ক্যাভার্ন। এই পুলস ক্যাভার্ন প্রায় 20 লক্ষ বছরেরও পুরানো একটা গুহা, এটা বড় বড় লাইমস্টোন দিয়ে তৈরি। So the first thing you'll notice as you walked in is the temperature. Yes. It's 7 degrees in here, and it does not change. তো শুনতেই পেলে যে এই কেভের টেম্পারেচার অলওয়েজ 7 ডিগ্রি থাকে, সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা যে কালই হোক না কেন। শীতকালে স্পেশালি যখন বাইরের টেম্পারেচার হয়ে যায় মাইনাসে, তখনও কিন্তু এখানকার টেম্পারেচার থাকে 7 ডিগ্রি। এই জায়গাটা থেকে আরও 4 জন মানুষের দেহ পাওয়া যায়। একজন ছিল পুলস, যাকে আটকে রেখে মানুষ চলে যায় আর ও না খেতে পেয়ে মারা যায় শুকিয়ে। আর 3 জনকে মনে করা হয় বাইরে কোথাও মেরে এই গুহার মধ্যে ফেলে দিয়ে চলে যাওয়া হয়েছিল। যে জায়গাটায় উনি লাইট শো করছেন, ওই জায়গাটা থেকে পাওয়া কিছু হাড়গোড় থেকে অনুমান করা হয় যে মানুষ শীতকালে জন্তু জানোয়ার এখানে নিয়ে এসে পুড়িয়ে খাওয়া দাওয়া করত। আমরা এখন এই যে ডোমের মতো অংশটা দেখতে পাচ্ছি, এই ডোমটা তৈরি হয়েছে বরফ গলতে গলতে যে জল আসতো গুহার মধ্যে, সেই জলের ধাক্কায়। এই গুহার ভেতরে যে লাইমস্টোনগুলো রয়েছে সেইগুলোকে বলা হয় ক্যালসাইট। 310 মিটার লম্বা এই কেভটা ঘুরে দেখতে সময় লাগে আধ ঘন্টা থেকে 45 মিনিট। এবার আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার সামনেই যে ক্যানালটা দেখা যাচ্ছে, যখন বৃষ্টি হয় জল নিচে এসে এই ক্যানালটার মধ্যে দিয়ে বয়ে এতটাই উঁচু হয়ে যায়, এই যে পাথরটা দেখতে পাচ্ছ এই পাথর পর্যন্ত চলে যায়। আর জলস্রোতের আওয়াজ হয় এতটাই জোর যেন মনে হয় মাইক্রোফোনে কেউ কথা বলছে।
1500 খ্রিস্টাব্দে যখন এই ক্যাভার্নে পর্যটকরা ঘুরতে আসতো তখন এখানকার গাইডরা পর্যটকদের কাছ থেকে বিভিন্ন উপায়ে পয়সা ইনকাম করত। ক্যানালের ধারে গর্তের মধ্যে পর্যটকদের বলতো তোমরা তোমাদের কোনো জিনিস রেখে যাও, 2 বছর পরে ফিরে এসে দেখবে ওটা পাথর হয়ে গেছে। তো এই ফাঁদে ফেলে ওদের কাছ থেকে পয়সা নিত। যখন 2 বছর পরে কেউ ফিরে আসতো দেখা যেত ম্যাক্সিমাম ক্ষেত্রেই চুরি হয়ে গেছে জিনিস, আর যেটা থেকে যেত সেটা ক্যালসাইট জমে ওটা একদমই জমাট বেঁধে যেত। তখন সেটাকে আবার কালেক্ট করার জন্য ওদের কাছ থেকে পয়সা নিত। আর একটা ছিল এই উঁচু মতো অংশটার ভেতরে ড্রিল করে হোল বানিয়ে রাখতো, আর ওপর থেকে তো মাটির যে লেয়ারের জল সেটা অলওয়েজ পড়তো, তাই জল দিয়ে ওটা ভরাট থাকতো। বলতো তোমরা আঙুল রেখে ওর মধ্যে উইশ করলে সেই উইশটা ফুলফিল হবে, এটা বলে ওরা পয়সা নিত। এখনকার গাইডেরা উইশ করতে বলে কিন্তু আর ওরকমভাবে পয়সাটা নেয় না। পুরো ক্যাভার্নটাই তৈরি হয়েছে ক্যালসাইট দিয়ে, মানে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। জলের সাথে আস্তে আস্তে তার প্রেসিপিটেশনগুলো নিচে এবং গুহার উপরের দিকে জমতে জমতে এইরকম উঁচু অংশ তৈরি করেছে। আবার কোথাও কোথাও দেখতে পাওয়া যায় উপরের দিকে সরু পেনের মতো অংশ তৈরি করেছে। নিচে যেগুলো জমছে ওগুলোকে বলা হয় স্ট্যালেগমাইট, আর উপরের গুলোকে বলা হয় স্ট্যালেক্সাইট। আর এই ডার্বিশায়ারের সব থেকে বড় স্ট্যালেক্সাইট হচ্ছে এই যে ছবিটা দেখাচ্ছি সেটা, আর এটাকে বলা হয় ফ্লেশ অফ বেকন, কারণ এটাকে দেখতে বেকনের সাইডের মতো, আর এটা 2 মিটার লম্বা। তবে প্রথমের দিকে যখন ট্যুরিস্টরা ঘুরতে আসতে ভেতরে তখন পাথর ছুঁড়ে ছুঁড়ে এটার অনেক ক্ষতি করে দিয়েছে, তাই এখন ভেতরে ঢুকলে কোনো জিনিসে হাত দেওয়া একদমই নিষিদ্ধ হয়ে গেছে। আর সামনে যে উঁচু অংশটা মানে স্ট্যালেগমাইটটা দেখা যাচ্ছে সেটা 125,000 বছরের পুরনো আর 7.5 ফুট লম্বা। আর এইগুলো সবই 100 বছরে মাত্র 1 সেন্টিমিটার করে বাড়ে। কেউ টাচ করবে না কিন্তু। এবার আমরা যেখানে এসেছি সেখানে প্রতিটা পাথরের ওপর থেকেই দেখা যাচ্ছে স্ট্যালেগমাইট জন্মেছে। আর উপরের দিকে ভালো করে তাকালে দেখতে পাওয়া যাবে যে এখানকার পাথরগুলো জলের স্রোতে ক্ষয়ে ক্ষয়ে একটা ড্রাগনের মুখের মতো শেপ নিয়েছে। বেসিক্যালি এই স্ট্যালেগমাইটগুলো কিন্তু লাইভ। এই যে দেখা যাচ্ছে ঠিক উপরে মাথার কাছে একদম ডিমের কুসুমের মতো রঙের যে অংশগুলো, এটা দেখতে পাওয়ার অর্থই হলো এগুলো এখনো গ্রো করছে, তাই এগুলোর মাথায় হাত দেওয়া যায় না। যদি কেউ হাত দেয় তাহলে ওর গ্রোথটা বন্ধ হয়ে যায়, মানে বেসিক্যালি ওই স্ট্যালেগমাইটটা মারা যায়। Yogurt. But it should be white, but it's been dyed black, dyed grey by all the minerals that come into the cave. Oh. Now when you're ready. আর এখানে যে ক্যালসাইটগুলো জমেছে সেগুলো দেখো জমতে জমতে কতটা মনস্টারের মতো দেখতে হয়ে গেছে। চলো হাঁটতে হাঁটতে আমরা এবার এগোতে থাকি। হাঁটার সময় চোখে পড়বে যে প্রতিটা সিঁড়ি কিন্তু জলে ভেজা। আসলে মাটির লেয়ারের জল তো ছুঁয়ে ছুঁয়ে নিচে আসছে গুহার মধ্যে, সেই কারণের জন্যই ভেজা। আমরা এগোতে এগোতে একদম শেষের পয়েন্টে চলে এসেছি। আর যেখানে দাঁড়িয়ে রয়েছি তার সামনে যে সাদা মতো অংশটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় কলিফ্লাওয়ার চিজ, কারণ ফুলকপির মতো এটা দেখতে কথা। আর ওই যে উপরের দিকে তাকালে যেটা দেখা গেল সেটাকে বলা হয় গ্র্যান্ড ক্যাসকেড। বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন এইখান দিয়ে জল ঢুকতে থাকে, আর সেটা অনেকটাই উঁচু লেয়ার পর্যন্ত চলে আসে, তখন এই দিকে পর্যটকদের আর নিয়ে আসা হয় না। এই পয়েন্টের পরে গুহাটা আরও বড় বিস্তৃত কিনা সেটা দেখার জন্য এখনও খনন কার্য চলছে। ফুলস ক্যাভার্ন দেখার পরে এখন আমরা বেরিয়ে এসেছি। এখন ওখানকার যে ক্যাফেটা রয়েছে ওখানেই বসে রয়েছি, একটু রেস্ট নিয়ে এবার আমরা এখান থেকে প্রায় আরও অনেক উঁচুতে পাহাড়ের গা বেয়ে উঠবো, দেখতে যাব সোলোমন টেম্পল। বাবা কত ফুট বললে? ওটা যদি 60 ফুটে পড়ে তাহলে 60 ফুটই হবে হয়তো। হ্যাঁ না 60 ফুট বেশি, আরো বেশি। বাট ওখান থেকে শহরটা দেখতে খুব সুন্দর লাগবে। যার পায়ে লাগবে সবাই একটা করে ডান্ডা নিয়েছে। ছোট
তো ফাইনালি আমরা সলোমন টেম্পলের বাউন্ডারিতে এসেছি সবে। প্রায় 25 থেকে 30 মিনিট হাঁটার পরে ফাইনালি আমরা সলোমন টেম্পলের বাউন্ডারিতে পৌঁছেছি। সমতল ভূমির মতো এই পাহাড়ের গায়েও দেখলাম যে এই জংলি সাদা হলুদ ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে। এই যে দিস ইজ দ্য সলোমন টেম্পল। এখানে আমরা যাবো, এখানটায় এর বাউন্ডারিটাও দেখো পাথর দিয়ে বানানো। এই সলোমন টেম্পল সমুদ্রতল থেকে প্রায় 14.5 ফুট উঁচুতে অবস্থিত, মানে মনে হবে যেন একদম আকাশের সাথে মিশছে এরকম। আর এই যে হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি ওখানে চলে এসেছি। ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় এটা ব্রোঞ্জ যুগে তৈরি হওয়া একটা টাওয়ার, তবে এখন যেটাকে আমরা দেখছি সেটা রিবিল্ড হয়েছে। এখানকার এক লোকাল ফার্মার ওই স্তম্ভটা তৈরি করেছিল প্রথম, তবে উনি মারা যাবার পরও এই স্তম্ভটাকে ওনার নামকরণেই রেখে দেওয়া হয়েছে। এবার তোমাদের দেখাবো সলোমন টেম্পলের উপর থেকে পুরো শহরটা দেখতে কতটা সুন্দর লাগে। তবে এই স্তম্ভটার উচ্চতা 20 ফুট, যেটা ডাবল স্টোরি, মানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপর থেকে এত সুন্দর ভিউ উপভোগ করা যায়। ইতিহাসের পাতা ঘেঁটে দেখা গেছে সেই ব্রোঞ্জ যুগ থেকে ইভেন পরবর্তী ক্ষেত্রে রোমানদের সময়ও কিন্তু কোনো ব্যক্তি মারা গেলে তাকে সমাধিস্থ করা হতো এই সলোমন টেম্পলে। কারণ যখন নতুন করে এটাকে রিবিল্ড করা হয় তখন খনন কার্যের সময় প্রচুর পরিমাণে এখান থেকে মানুষের হাড় খুঁজে পাওয়া গেছে। এখন আমরা চলে এসেছি আমাদের একদম লাস্ট ডেস্টিনেশন, সেন্টস অ্যান্ডস ওয়েল অ্যান্ড দ্য ক্রিসেন্টে। আর এখানেই রয়েছে ন্যাচারাল ওয়ার্ম স্প্রিং ওয়াটারের উৎস, যেটার টেম্পারেচার সব সময় 28 ডিগ্রি থাকে। প্রাকৃতিক উপায়ে পরিশোধিত জল এখানকার মানুষ কন্টিনিউ এখান থেকে পেয়ে থাকে। এই যে হাফ চাঁদের মতো দেখতে বিল্ডিংটাই হলো ক্রিসেন্ট। এটা তৈরি হয়েছিল 5th ডিউক অফ ডেভনশায়ারের সময় ওই 1780 থেকে 1789 খ্রিস্টাব্দের মধ্যে। তবে এটা এখন বর্তমানে স্পা হোটেল হিসাবেই পরিচিত। এবার তোমাদের দেখাচ্ছি এই লিভিং ওয়াটারের সোর্স। আমরা এখান থেকে খাবার জল ভরলাম, একদম গরম, আর এটা কিন্তু ন্যাচারাল উপায়ে পরিশোধিত হয়, যেটার মানে মাটির বহু লেয়ারের মধ্যে দিয়ে, পাথর নুড়ির মধ্যে দিয়ে যেভাবে প্রাকৃতিক উপায়ে আমরা ফিল্টার করেছিলাম সেইভাবে পরিশোধিত হয়ে আরও অন্যান্য মিনারেলের সাথে মিশে তারপরেই কিন্তু এখান থেকে বের হয়। প্রচুর মানুষ গাড়ি ভর্তি বোতল নিয়ে এসে এখান থেকে ভরে নিয়ে যাচ্ছে জল, কারণ সবার খাবারের জন্য এই জলটাই ব্যবহার করা হয় এখানকার শহরে। আর এই জলই ভরে নিয়ে গিয়ে বিক্রি করা হয় দোকানে দোকানে মিনারেল ওয়াটার হিসাবে সারা বাক্সটন শহরে। এবার আমরাও সারা শহর ঘোরার পরে গুটি গুটি পায়ে স্টেশনের দিকে হাঁটা লাগালাম, আর বাক্সটন শহরকে টাটা বাই বাই বলে 6:16 ট্রেন ধরে ম্যানচেস্টারে রওনা দিলাম। তো এই দুদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো, ঐতিহাসিক ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য আর একটা নতুন কোনো ব্লগে।
Till then, take care. Bye bye.